আমি রেকর্ডিংটা চালু করে দিয়েছি। জি, 15 জন। একটু অপেক্ষা করুন। এখন অনেকে জয়েন হচ্ছে, তো ওই জন্য একটু দেরি হচ্ছে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আর প্রথমে আপনাদেরকে অবশ্যই স্বাগ- স্বাগতম জানাবো এই জন্য যে আপনারা বর্তমানে এই প্রতিযোগিতামূলক চাকরির বাজারে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন শর্ট হ্যান্ড শেখার জন্য। কারণ বর্তমান সময়ে যদি খুব অল্প সময়ে আপনারা চাকরি নিতে চান, তাহলে অবশ্যই শার্টলিপিটা আপনাদের শিখতে হবে। কারণ এখন পর্যন্ত শর্ট হ্যান্ড বা শার্টলিপিতে প্রতিযোগী খুবই কম। এবং আপনারা অন্তত 6 মাস ট্রেনিং এর মাধ্যমে আপনারা খুব সহজেই ভালো মানের একটি চাকরি পেতে পারেন। আপনারা কি এর আগে কেউ শার্টলিপি ক্লাস করেছেন, এমন কেউ কি আছেন এর ভিতরে, বা শার্টলিপি সম্পর্কে জানেন বা এর শিখেছেন? এটা কি অনলাইনে নাকি সরাসরি? আচ্ছা আচ্ছা, অনলাইনে ক্লাস করেছেন। ওকে। আচ্ছা, এই শার্টলিপিটা কি কাজে লাগে, এটা কিভাবে এলো, এই তথ্য কি জানেন আপনারা? হ্যাঁ, সংক্ষেপে লেখা বা বিভিন্ন অফিসে কিছু গোপনীয় তথ্য থাকে, সেগুলোকে নিজের মতন হ্যাঁ সান্নিধ্যের মাধ্যমে লিখে রাখা, ঠিক আছে। যদিও বা বর্তমান সময়ে এই শার্টলিপির ব্যবহারটা খুবই কম, ঠিক আছে, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় এটার প্রয়োজনীয়তা আছে। তো আপনারা এখন কয়জন জয়েন্ট হয়েছেন দেখি একটু। 16 জন আছেন। Okay, আপনারা তো সবাই নিয়মিত ক্লাস করবেন নাকি? অবশ্যই আপনার নিয়মিত প্রথম লিসন 1 থেকে 10 পর্যন্ত যদি ভালোভাবে আপনারা একটু শিখতে পারেন এবং প্র্যাকটিস করেন, ঠিক আছে, এরপরে আপনাদের কাছে খুবই সহজ হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে। যদিও শার্টলিপিটা অনেক কঠিন আছে, কিন্তু আপনারা যদি প্রথম ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন এবং যদি এটাকে আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে এটা বিষয়টা, বুঝছেন। তবে প্রথম ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। শার্টলিপিটা প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই, ঠিক আছে। আমি আপনাদেরকে আঁচড়গুলো শিখিয়ে দেব, কিভাবে লিখতে হয় সেটা বলে দেব, কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বলেন। হ্যাঁ, মুদ্রাক্ষরিক এবং ষাটলিপিকার দুইটা পদ আছে এখানে। ষাটলিপিকার এটা গ্রেডটা বেশি, এবং মুদ্রাক্ষরিক এটা গ্রেড একটু কম। এই দুইটা পদে হচ্ছে আপনার ষাটলিপিটা লাগবে, ঠিক আছে। আর আপনাদের কাছে সবার কাছে কি বই আছে? হ্যাঁ, বই আছে। আপনারা দুইটা বই ম্যানেজ করে নেবেন, কারণ বই না থাকলে শুধু অনলাইনে দেখে এটা শেখাটা সম্ভব না, অনেকটা টাফ, ঠিক আছে। আপনাদের কাছে
আচ্ছা ঠিক আছে, এটা আমি জানাবো স্যারদের কাছে। ওকে, আপনাদের কাছে খাতা কলম আছে সবার? আচ্ছা, ই করবেন, ওই বাংলা খাতা বাজারে যে বাংলা খাতা পাওয়া যায়, দাগ টানার খাতা যেটাকে বলে, ঠিক আছে? যে এরকম যে দাগ টানার খাতাগুলো আছে না, এই খাতাগুলো হচ্ছে আপনারা কিনে নেবেন, ঠিক আছে? সাদা খাতায় প্রথমে লেখার দরকার নাই, প্রথমে এই দাগ টানা খাতাগুলো কিনবেন, ঠিক আছে? ওকে, আমরা প্রথমে ষাটলিপি, এটা হচ্ছে একটা বাংলা শব্দ, এর ইংরেজি শব্দ হচ্ছে শর্ট হ্যান্ড, ইংরেজিতে এটাকে শর্ট হ্যান্ড বলে, ঠিক আছে? এই শর্ট হ্যান্ডের অর্থ হচ্ছে ষাটলিপি। আপনারা যদি চান একটু লিখে নিতে পারেন এটা, বা আমাদের পেজে এটা দিয়ে দিয়ে দেওয়ার কথা, থাকার কথা। এটা যদি আপনারা পান তাহলে এটা ওখান থেকে লিখে নেবেন। আমি একটু বলে যাচ্ছি শুধু। আহ, ষাটলিপির এই অর্থ বা শর্ট হ্যান্ডের এর অর্থ হচ্ছে সংকেত বা সংক্ষেপণ বা ইশারা। সংস্কৃত পানি সানি শব্দ হতে শার্ট এবং লিখন কৌশল থেকে লিপি, এই দুটি শব্দের সমন্বয়ে ষাটলিপি শব্দের উদ্ভব হয়েছে। আমরা যদি ষাটলিপির সংজ্ঞাটা বলি বা পারিভাষিক সংজ্ঞা বলি, কোনো একটি বিষয়কে বিশেষ সাংকেতিক চিহ্নের মাধ্যমে কোনো রকম অর্থের পরিবর্তন না ঘটিয়ে শব্দ প্রকাশ করাকে শর্ট হ্যান্ড বা ষাটলিপি বলে। অর্থাৎ কোনো বিষয়কে বিশেষ সাংকেতিক চিহ্নের মাধ্যমে, আপনার এর আগে যদি ক্লাস করে থাকেন বা এই সাংকেতিক চিহ্নগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোনো সাংকেতিক চিহ্ন, যে আপনি যেটা, আমি যেভাবে শেখাচ্ছি যে এটাই হবে এরকম কিছু না, ঠিক আছে? আপনি যদি একটা শব্দকে যে কোনো সাংকেতিক চিহ্ন দ্বারা আপনি যদি এটাকে মনে রাখতে পারেন, তাহলে সেটা হবে ষাটলিপি, ঠিক আছে? সর্বপ্রথম এই ষাটলিপিটা উৎপত্তি হয়েছে আহ 1588 খ্রিস্টাব্দে টিমথি ব্রাইট নামক একজন ব্রিটিশ লেখকের মাধ্যমে। সে প্রথম একটি বই প্রকাশ করে ষাটলিপি সম্পর্কিত, এবং পরবর্তীতে 1837 সালে সর্বপ্রথম পূর্ণাঙ্গ ধ্বনিভিত্তিক ষাটলিপি, আহ, উম, বিজ্ঞানসম্মত যা, এটা প্রকাশ করেন স্যার আইজাক পিটম্যান নামক একজন লেখক। এবং এটাতে শুধুমাত্র ইংরেজিতে শর্ট হ্যান্ড লেখা যায় বা ইংরেজিতে ষাটলিপি লেখা যায়। এটা লন্ডন থেকে প্রকাশিত হয়। এবং এরপরে আরেকজন ভদ্রলোক গ্রেগ নামে 1888 সালে আমেরিকায় এই গ্রেগ শর্টহ্যান্ড নামে একটা বই প্রকাশ করে। এটাতে শুধু ইংরেজিতে শর্টহ্যান্ড লেখা যায়। এগুলো আমাদের অতটা প্রয়োজন নাই। আমাদের যেটা প্রয়োজন, বা যদি কেউ জিজ্ঞাসা করে যে আসলে এই যে বাংলা ষাটলিপি বা বহুভাষী ষাটলিপি যেটাকে বলে, মাল্টি ল্যাঙ্গুয়াল শর্টহ্যান্ড যেটাকে বলে, এটা কোথা থেকে আসছে, বাংলাদেশে কিভাবে এলো, কে এটা হচ্ছে আবিষ্কার করেছেন, তাহলে এই নামটা আপনার একটু লেখা রাখেন। আব্দুল মান্নান সরকার, মোহাম্মদ আব্দুল মান্নান সরকার, তিনি বহুভাষী ষাটলিপির উদ্ভাবক বা জনক। এবং এই মাধ্যমে আমরা বাংলা, ইংরেজি, ফার্সি, আরবি বা বিশ্বের যে কোনো ভাষায় আমরা শর্টহ্যান্ড লিখতে পারি বা ষাটলিপি লিখতে পারি, ঠিক আছে? এটা পরীক্ষায় আপনাদের আসবে না বা এই জাতীয় ই করা হয় না, তবে এটা জেনে রাখা ভালো যে আমাদের বাংলাদেশে যে ষাটলিপি আব্দুল মান্নান স্যার, বা হ্যাঁ, এটা হচ্ছে তার সালটা এটা জানা যায়নি, তবে বাংলাদেশ সরকার 1982 সালে এটাকে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেয়, এই ষাটলিপিটাকে, বহুভাষী ষাটলিপিটাকে 1982 সালে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেয়, ঠিক আছে? ওকে, আসুন আমরা এখন সরাসরি বাংলা ক্লাসে ঢুকে যাই এবং কিভাবে আচর লিখতে হয় আহ, সেটা আপনাদের শেখাই। আপনাদের যাদের কাছে বই আছে, লেসন ওয়ানটা বের করেন। হ্যাঁ, যে কোনো একটা থাকলেই হবে, লেসন ওয়ানটা বের করেন।
ষাটলিপি সংকেত এটা একটু খেয়াল রাখবেন আপনারা, এটা হচ্ছে ষাটলিপিটা হচ্ছে উচ্চারণের উপর নির্ভর করে লিখতে হয়। ষাটলিপিটা উচ্চারণের উপর নির্ভর করে লিখতে হয়। আমরা বাংলাটা আজকে প্রথম শিখব। প্রথম শব্দ দেখেন, এগুলো একটু লিখে রাখবেন আপনারা। ক, খ এবং ক্ষিয়। দেখুন, ক, খ, ক্ষিয়, এই তিনটা শব্দ দ্বারা আমরা একটা আঁচড় শিখব। সেটা হচ্ছে, ওকে, একটা জিনিস আপনারা প্রথম খেয়াল করুন। এই যে একটা ঘর, এই ঘরটাকে আপনারা চোখের আন্দাজে তিনটা অংশে ভাগ করে নেবেন। কটা অংশে? তিনটা অংশে ভাগ করবেন চোখের আন্দাজে, ঠিক আছে? চোখের আন্দাজে তিনটা অংশে ভাগ করে নেবেন, ঠিক আছে? মনে করুন এটা একটা অংশ, এটা একটা অংশ, তিনটা অংশে ভাগ করে নেবেন, ঠিক আছে? নিয়ে প্রথম এই যে আমরা ক, খ, ক্ষিয়, এই তিনটা শব্দ দ্বারা একটা আঁচড় শিখবো। সেটা হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের তিন ভাগের এক অংশ বাম থেকে ডানে, এই যে এটা বাম থেকে ডানে যাবে, বাম থেকে ডানে, রেখায় উৎপন্ন রেখায় শেষ, দেখতে চাঁদার অনেকটা ছোট চাঁদার মতো। আমরা একটা চাঁদা যখন দেখি, চাঁদাটা এরকম হয় না সাধারণত? এরকম একটা চাঁদা, ঠিক আছে? তবে এটা একটা ছোট চাঁদার মতো, বড় না, ছোট চাঁদার মতো। নিয়মটা একটু ভালো করে খেয়াল করবেন। একটা নির্দিষ্ট ঘরের তিন ভাগের এক অংশ বাম থেকে ডানে, অবশ্যই এটা বাম থেকে ডানে যাবে, ঠিক আছে? বাম থেকে ডানে যাবে, তিন ভাগের এক অংশ। এখানে এটাকে তিন ভাগ যদি করা হয় তাহলে এটা এক অংশের ভিতরে লিখতে হবে। বাম থেকে ডানে যাবে, বাম থেকে ডানে, রেখায় উৎপন্ন রেখায় শেষ। রেখায় উৎপন্ন বলতে এই যে একটা সরল রেখা মনে করেন এটা, ঠিক আছে? তাহলে এখানে এই যেখান থেকে শুরু করবেন আবার সেই রেখায় যে শেষ করতে হবে, ঠিক আছে? অবশ্য খেয়াল করতে হবে যে লেখাটা যেন এরকম না হয়ে যায়, এখান থেকে আপনি শুরু করলেন, এখানে যে শেষ করলেন, তাহলে কিন্তু রেখায় শেষ, উৎপন্ন রেখায় শেষ হলো না, অর্থাৎ এটা বাঁকা হয়ে গেল। ঠিক আছে? আপনাকে অবশ্যই যেখান থেকে শুরু করতে হবে সেই সোজাসুজি যে শেষ করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। এটা হচ্ছে ক, খ, ক্ষিয়, আহ, একটি নির্দিষ্ট ঘরের তিন ভাগের এক অংশ বাম থেকে ডানে, রেখায় উৎপন্ন রেখায় শেষ। ঠিক আছে? ওকে, দাঁড়ান, আর কেউ আসছে কিনা একটু দেখে নি। এবার আসুন গ এবং ঘ। গ, ঘ, এটা দেখুন, ওটা প্রথমটা নিয়মের মতোই। হুম, হুম, আচ্ছা আচ্ছা, ওকে। গ এবং ঘ, এটাও একটি নির্দিষ্ট ঘরের তিন ভাগের এক অংশ, বাম থেকে ডানে, রেখায় উৎপন্ন রেখায় শেষ, একটা বড়, দেখতে একটা বড় চাঁদার মতো।
মানে ক যতটুকু লিখবেন খ তার থেকে বড় হবে, মানে ক খ খিও যতটুকু লিখবেন গ এবং ঘ তার থেকে বড় হবে। এটা এক ঘরেই, ঠিক আছে। আপনি দেখেন, যদি ক এতটুকু লেখেন ক বা খ খিও, গটাকে এর থেকে বড় করতে হবে। একটি নির্দিষ্ট ঘরের 3/1 আমার এটা এগুলো একটু বড় হয়ে গেছে। একটি নির্দিষ্ট ঘরের 3/1 বাম থেকে ডানে রেখায় উৎপন্ন রেখায় শেষ, দেখতে বড় চাঁদার মতো, ঠিক আছে। বুঝতে পারছেন আপনারা সবাই? ওকে, তাহলে ক খ খিও এটা একটি নির্দিষ্ট ঘরের 3/1 বাম থেকে ডানে রেখায় উৎপন্ন রেখায় শেষ, দেখতে দুটা মনে রাখবেন, দুটাই চাঁদার মতো, একটা ছোট এবং একটা বড়। ক খ খিওটা ছোট হবে, গ ঘটা তার থেকে বড় হবে, ডাবল বা ডাবলের কাছাকাছি, ঠিক আছে। জি হ্যাঁ, ডাবল অত বড় দেওয়ার দরকার নাই, তবে মোটামুটি ওর থেকে বড় হবে, ঠিক আছে। বা ডাবল দিলেও সমস্যা নাই আপনার। ক যদি এতটুক দেন, খ এতটুক দিতে ঘ এতটুক দিতে হবে। ক যদি আপনি এতটুক দেন, ঘটাকে আরো বড় দিতে হবে, ঠিক আছে। ওকে, এগুলো আপনারা খাতায় প্র্যাকটিস করতেছেন, একটু লিখেন। জি জি, বুঝতে পারি নাই আপনার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে আহ, যে আপনি যেটা লিখবেন, ঠিক আছে, সব শব্দগুলো একরকম করার চেষ্টা করতে হবে। মানে ক যেটা একবারে লিখবেন, মনে করুন যে আপনি ক এ- এরকম লিখ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনি একটু খেয়াল করবেন, হ্যাঁ। এরকম যে এটা ক লিখলেন, ঠিক আছে, বাকিগুলো আপনার সেম ওরকম করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। তারপর গ গ লিখলেন, এটাও একদম সবগুলো একরকম করার চেষ্টা করতে হবে, একটা ছোট বড় হলে হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে মনে করুন যে এটা এটা দ্বারা ক বোঝাবে, খ বোঝাবে এবং খিও বোঝাবে, ঠিক আছে। এবং গ এবং ঘ, এটা গ এবং ঘ দুটাই বোঝাবে, ঠিক আছে। যেমন আমি একটা শব্দ বলি, যেমন মনে করুন যে এখানে ক্ষতি, ক্ষতি লিখতে এই খিও আসছে, এখানে এখানে আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে, ক। আবার যদি আপনারা মনে করেন যে কত, কত আসে, এখানে এই কর জন্য আমরা এটাই ব্যবহার করব, ঠিক আছে। এখন বাক্য শব্দ যখন ব্যবহার হবে, তখন আপনাকে ওটা দেখে বুঝতে হবে যে এটা আসলে আমি ক্ষতি লিখছি না কত কত লিখছি, ঠিক আছে, বা অন্য কিছু লিখছি কিনা। আচ্ছা, আচরগুলো প্র্যাকটিস করেন, এরপর যখন আপনারা শব্দ প্রকাশ করবেন, তখন আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু আচরগুলো চিনে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে, যে এইটা দ্বারা এই আচর বোঝায়। আচ্ছা, এরপর আসেন চ।
চ। চ হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের দুই আহ, দুই অংশ, একটি নির্দিষ্ট ঘরের দুই অংশ উপর থেকে নিচেই হালকা ডান দিকে হালানো। চ হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের দুই ভাগের এক অংশ উপর থেকে নিচেই হালকা ডান দিকে হালানো। বুঝতে পারছেন? আপনার বইটা দেখেন, বইটা দেখলে বুঝতে পারবেন। উপর থেকে নিচে হবে, ঠিক আছে? নিচে থেকে উপরে লেখা যাবে না কোনো সময়। যে এটাও দেখতে কিন্তু একরকম, কিন্তু এটা নিচে থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে? সো এটা হবে না। অনেকে এটাকে সোজা করে শিখে বা শিখতে পারেন। তবে আপনারা হালকা ডান দিকে হালানো শিখবেন, তাহলে এটা আপনার গতিটা ভালো বেশি হবে। একটি নির্দিষ্ট ঘরের দুই একটি নির্দিষ্ট ঘরের তিন ভাগের দুই অংশ উপর থেকে নিচেই ডান দিকে হালকা হালানো, এটাকে আমরা চ শিখব। আচ্ছা, এর সাথে আমরা ট, ত, খণ্ডত শিখি একবারই। ট, ট, খণ্ডত। এটাও একটি নির্দিষ্ট ঘরের তিন ভাগের দুই অংশ নিচ থেকে উপরে ডান দিকে হালানো। এটা একটি নির্দিষ্ট ঘরের তিন ভাগের দুই অংশ হবে। আমার ঘরটা তো বড়, তো আমার ঘরটা এই জন্য একটু হয়ে যাচ্ছে। আপনাদের ঘরটা ছোট আছে ইসের খাতায়, ঠিক আছে? একটি নির্দিষ্ট ঘরের, হ্যাঁ হ্যাঁ, না এটা দেখেন, চটা উপর থেকে নিচে আসবে, পার্থক্যটা হচ্ছে উপর থেকে নিচেই, ঠিক আছে? উপর থেকে নিচেই একটি নির্দিষ্ট ঘরের তিন ভাগের দুই অংশ, ঠিক আছে? আর ট, ত বা ট বা খন্ড ট, এটা নিচ থেকে উপরে একটি নির্দিষ্ট ঘরের তিন ভাগের দুই অংশ। হ্যাঁ, একটু বেশি হ্যাঁ বেশি বাঁকা। ট, ত খন্ডটা একটু বেশি বাঁকা দেবেন, এবং চটা সোজা বা হালকা বাঁকানো দিলে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে অনেক সময় আপনার আঁচড়ের পরবর্তী শব্দ লিখতে গেলে চটা অনেক সময় সোজা করে লিখতে হবে আপনাদের, ঠিক আছে? বাঁকা করে লিখতে পারবেন না, মানে ইচ্ছা থাকলেও। এই জন্য হচ্ছে ওটা একটু সোজা বা হালকা হালকা হচ্ছে বাঁকা করলে সমস্যা নেই, কিন্তু ট তো অবশ্যই বাঁকা করতে হবে, না হলে ধরতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ, চ সোজা করে লিখলেও চলবে। তবে আপনার ঘরটা ঠিক রাখতে হবে, যে একটি নির্দিষ্ট ঘরের তিন ভাগের দুই অংশ। হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে আপনার আঁচড়ের গতি দেখে আপনার মানে গতিমুখ দেখে, যে নিচ থেকে শুরু হয়েছে না উপর থেকে শুরু হয়েছে। হ্যাঁ, গতিমুখটা এই যে চটা হচ্ছে উপরে, আপনার বইতে দেখবেন যে একটা ফুটা দেওয়া আছে, যদি বই থাকে, বইয়ে একটা ফুটা দেওয়া আছে, ওই ফুটাগুলো ইউজ করা যাবে না। ওই ফুটাটা দ্বারা বোঝায় যে এটা গতিমুখ এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? না, পরীক্ষায় মূলত স্যারেরা হচ্ছে বাংলায় মুখে বলে, একটা ভাষণ দেওয়া মতো বা একটা গল্প বলা মতো স্পিডে বলে, অনেক দ্রুত বলে। ওইটা বলে, ওইটা শুনে আপনাদেরকে আঁচড় দিয়ে ওইটাকে লিখতে হবে, শব্দগুলো লিখতে হবে। এবং এরপরে নেক্সট টাইম আপনাকে সময় দেয়, 5-10 মিনিট সময় দেয়, যে এর ভিতরে আপনি হচ্ছে ওটাকে ভাঙান, মানে বাংলায় লেখেন বা ইংরেজিতে লেখেন ওটা। বুঝতে পারছেন? শুনে তো মনে থাকবে না, ওই যে আপনার একটা গল্প বলবে, আপনার শব্দ বলবে, সেই শব্দগুলো আপনাকে আঁচড়ের মাধ্যমে লিখতে হবে।
বুঝতে পারছেন? ওকে, তাহলে আপনারা আঁচড়টা এই দুটার ডিফারেন্সটা একটু ভালো করে মনে রাখবেন, একটা হচ্ছে উপর থেকে নিচে আর একটা হচ্ছে নিচ থেকে উপরে। ওকে, এবার আসেন স। ছ ছ হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ, একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ, মুখোমুখি দেখতে, মুখোমুখি দুটো কমার মতো। একটু খেয়াল করেন, মুখোমুখি দুটি কমার মতো, একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ, দেখতে মুখোমুখি দুইটি কমার মতো। এই ছ দ্বারা 1 অংশ, 1 অংশ, 3 ভাগের 1 অংশ, মুখোমুখি দুটি কমার মতো। ঠিক আছে, উপর থেকে মানে এটা লিখতে হবে উপর থেকে, নিচ থেকে লেখা যাবে না, উপর থেকে লিখতে হবে, উপর থেকে দুটা কমার মতো। এখন হ্যাঁ, একটা ব্যবহার করা হবে, ছর জন্য যে কোনো একটা ব্যবহার করা হবে। শব্দের প্রয়োজনে কখনো বামেরটা কখনো ডানেরটা। ঠিক আছে, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনার গতির জন্য, গতি যখন যেটাই যেভাবে লিখলে গতিটা বাড়ে সেটা ব্যবহার করতে হবে। সাপোজ একটা শব্দ লিখি আমি, ছবি। এখন এই যে কোনো একটা লিখতে হবে, ঠিক আছে, আপনি যদি বামেরটা লেখেন স, ঠিক আছে, এরপরে ব রস্বীকার ছবি, ঠিক আছে, এই যে উপরে এটা হচ্ছে আসলো। আবার আপনি এভাবেও লিখতে পারেন স বয়রস্যি ছবি, ঠিক আছে। এখন আপনার গতি যেটাই বাড়বে, মানে আপনি দ্রুত যেটা যেভাবে লিখতে পারবেন সেটা হচ্ছে আপনার সেভাবে লিখতে হবে। তো এখানে এইটা লিখলে হচ্ছে গতিটা বাড়ে, এই শব্দটাই বামে ছোট লিখলে গতিটা আপনার বাড়ে, ঠিক আছে। তো এই জন্য দুটাই শিখতে হবে, দ্বারা মুখোমুখি দুটা কমার মতো। আচ্ছা, এরপরে আসেন বর্গের জ, অন্তর্জ ঝ। বর্গের জ, অন্তর্জ ঝ, এটা হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের সম্পূর্ণ অংশ, উপর থেকে নিচেই ডান দিকে হালকা হালানো। বলেন বর্গের জটা কেমন? একটা পূর্ণ ঘর, হ্যাঁ, উপর থেকে নিচে একটি নির্দিষ্ট ঘরের সম্পূর্ণ অংশ, হালকা করে ডান দিকে হালানো। এটা আপনি সোজাও লিখতে পারেন। এর সাথে আমরা শিখব দ, ধ, ড, হ্যাঁ যাবে, দ, ধ, ড, ধ, এইসব, এটা হচ্ছে একটি নির্দিষ্ট করে সম্পূর্ণ অংশ, নিচ থেকে উপরে ডান দিকে হালানো। ক্লিয়ার? হ্যাঁ, সোজা, হ্যাঁ, বেশি হালানো, ওই যে আমি আমি
একটু খেয়াল করেন, জটা আপনি যদি আরো হেলান দিতে চান এটা সমস্যা নাই, ঠিক আছে, জটা এভাবে লিখতে পারেন, জ এবং ড একই রকম লিখতে পারেন, তবে জটা সোজা করে লিখলে সমস্যা নাই, কিন্তু ডটাকে আপনার বাঁকা করে লিখতে হবে, ঠিক আছে। এবং আপনার পার্থক্যটা হচ্ছে জটা বর্গের জ বা অন্তর্জ এটা হচ্ছে সবসময় উপর থেকে নিচে আসবে, আর ড ঢ এগুলো হচ্ছে নিচ থেকে উপরে যাবে। মূল পার্থক্য হচ্ছে একটা উপর, গতিমুখটা উপর থেকে নিচেই আর নিচ থেকে উপরে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য জটাকে সোজা। আপনাদের হচ্ছে ষাটলিপি দেখে বাংলা পড়ে, মানে প্রথমে স্যার বাংলা, মনে করুন স্যার একটা স্পিচ দিবে বাংলায়, ঠিক আছে, যেমন এইভাবে বলতে পারে যে শর্টহ্যান্ড হলো ইংরেজি শব্দ যার বাংলা হলো ষাটলিপি, ঠিক আছে। আপনাদের এটাকে ওই সাংকেতিক চিহ্নের মাধ্যমে লিখতে হবে, স্যার বলবে আর আপনাদের এই সাংকেতিক চিহ্নের মাধ্যমে লিখতে হবে। এর পরে হচ্ছে আপনার যখন ষাটলিপিটা লেখা শেষ হয়ে যাবে, স্যার বলা শেষ করে দেবে, তখন বলবে আপনার এটা এটা আবার বাংলায় লিখেন এটা। আপনার যে ষাটলিপিটা লিখছেন এটা দেখে দেখে আপনাকে বাংলায় লিখতে হবে। হ্যাঁ, ষাটলিপিটা বাংলায় লিখবেন এরপরে, মানে ষাটলিপিটায়। হ্যাঁ, এর বাংলাটা মনে করুন সাংকেতিক চিহ্ন, স্যার স্যার মনে করুন যে বললো এভাবে যে, আমি একটু বোঝাই আপনাদের। স্যার বলল আমার সোনার বাংলা আমি, স্যার বললো আর আপনি মনে মনে করেন এটা সাংকেতিক চিহ্ন দ্বারা লিখতেছেন, ঠিক আছে, আমি তোমার ভালোবাসি, ঠিক আছে, সাপোজ স্যার বলেছে, আপনি এটা লিখেছেন, ঠিক আছে, এবং স্যারের বলা শেষ, এখন বলবে যে আপনি এটাকে কি লিখছেন বাংলায় লিখেন। তো আপনাকে তখন এই যে এটা দ্বারা আপনি কি লিখছেন, এটা দ্বারা লিখছেন যে আমার, এভাবে বাংলায় লিখতে হবে আমার, তারপর এটা দ্বারা লিখছেন সোনার, ঠিক আছে, এটাকে লিখতে হবে আপনার সোনার, এইভাবে করে বাংলায় কনভার্ট করে লিখতে হবে আপনাকে। বুঝতে পারছেন এবার? হ্যাঁ হ্যাঁ, মুখে বলে, হ্যাঁ মুখে বলে সেটা শুনে শুনে লিখতে হয়, মুখে বলে সেটা শুনে শুনে লিখতে হয়। তা হেলানো নিয়ে কি সমস্যা? আচ্ছা আচ্ছা, আপনি যদি মনে হয় যে এটাই সমস্যা হচ্ছে, তাহলে আপনি দুটাই সমান দেন, হালানো সমস্যা নেই, দুইটাই সমান দেন, মানে ডান দিকে দুটাই হালান, এই যে এটার মতন করেন, এটা চ লেখেন, এটা ড লেখেন, তবে গতিমুখটা আপনার মনে রাখতে হবে ভালোভাবে, যে উপর থেকে নিচে একটা নিচ থেকে উপরে, ঠিক আছে। ওকে, এরপর আসেন। মূর্ধন্য এবং দন্তন্য। এটা হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ
বাম থেকে ডানে একটা 1 ইঞ্চি সরলরেখার 3 ভাগের 1 অংশ, এটা 1 ইঞ্চি সরলরেখার 3 ভাগের 1 অংশ, এটা যে কোনো জায়গায় লেখা যেতে পারে আপনার, তবে মনে রাখবেন যে 1 ইঞ্চি সরলরেখার 3 ভাগের 1 অংশ। আমার লেখাটা একটু বাঁকা হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে একটু বক্রকার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনার কিন্তু লেখাটা একদম সোজা করতে হবে, এভাবে একদম সোজা হবে। এর সাথে আমরা শিখব ম। মটা হচ্ছে 1 ইঞ্চি সরলরেখার সম্পূর্ণ অংশ। আচ্ছা, এটা আপনি যে কোনো জায়গায় লিখতে পারেন, ঠিক আছে? এখানেও লিখতে পারেন, এখানেও লিখতে পারেন, এখানেও লিখতে পারেন, ঠিক আছে? যে কোনো এক অংশে লিখতে পারেন। তবে এটা নিয়মটা হচ্ছে যে মটা হচ্ছে 1 ইঞ্চি সরলরেখা মানে বড় হবে, আর নটা তার থেকে ছোট হবে। নটা যতটুকু লিখবেন, মটা তার থেকে বড় লিখবেন। এটা হচ্ছে মূল নিয়ম, ঠিক আছে? নটা যদি এতটুকু লেখেন, মটা অবশ্যই তার থেকে বড় লিখবেন। 3 ভাগের 1 ভাগ, ফুল 1 ইঞ্চি, ঠিক আছে? এখন এরপরে আপনারা এটা মনে করেন, আপনার ইচ্ছা করলে যদি মটা এরকম বড় লেখেন, লিখতে পারেন, কিন্তু এটা লিখলে আপনার গতিটা হচ্ছে আহ, কমে যাবে, কারণ সময়টা বেশি লাগবে বেশি বড় লিখতে হলে। এই জন্য এটা মনে রাখবেন, নটা আপনি যতটুকু লিখবেন, ঠিক আছে? নটা যদি এতটুকু লেখেন, মটা এর থেকে একটু বড় দেবেন। হ্যাঁ, নটা যতটুকু লিখবেন তার থেকে মটা বড় দেবেন, যাতে আপনারা দুটা আইডেন্টিফাই করতে পারেন, যেটা ন লিখছি এটা ম লিখছি, ঠিক আছে? আবার খুব খুব বেশি বড় দিলে এরপরে কিন্তু আপনাদের কিছু নিয়ম পাবেন। ম ম এবং ন থাকলে এটাকে অস্বাভাবিক করে লিখতে হয়, মানে আরো বড় করে লিখতে হয়, ঠিক আছে? সো বেশি প্রথমেই যদি আপনি বেশি বড় দেন, তাহলে পরবর্তীতে আপনাকে সমস্যা হবে, এবং এই যে পরবর্তীতে আবার ছোট করতে হবে। এই জন্য আপনার প্রথমেই নটা একটু ছোট লেখেন, মটা তার থেকে বড় লেখেন, ঠিক আছে? এরপরে আসেন প। প এবং ফ দুটো একসাথে শিখাই। প এবং ফ, দেখেন, পটা হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের দুই ভাগ, একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ। একটি নির্দিষ্ট ভাবের ঘরের 2 ভাগের 3 ভাগের 2 অংশ উপর থেকে নিচেই, দেখতে প্রথম বন্ধনীর মতো। প্রথম বন্ধনীর প্রথম অংশের মতো। পট হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ। হ্যাঁ, উপর থেকে নিচে, গতিমুখ হচ্ছে উপর থেকে নিচে, দেখতে প্রথম বন্ধনীর মতো, প্রথম বন্ধনীর প্রথম অংশের মতো। আর ফটা হচ্ছে, এটাও একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ উপর থেকে নিচেই, একটি প্রথম বন্ধনীর শেষের দিকের অংশের মতো। বুঝতে পারছেন? হ্যাঁ, তবে এগুলো খেয়াল রাখবেন, রেখায় উৎপন্ন রেখায় শেষ হতে হবে, যেখান থেকে শুরু করবেন সেখানে এসে শেষ হবে, সেই সোজাসুজি এসে শেষ হবে। এই যে এই লাইনটা একদম সোজা হবে, ঠিক আছে? এটা সোজা হবে, বাঁকা হলে হবে না, ঠিক আছে? উপর থেকে যেখানে শুরু করবেন নিচেই লাইনটা যেন সেই সোজাসুজি হয়, এটা খেয়াল করবেন, ঠিক আছে?
এবার আসেন ব এবং ভ। ব হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের সম্পূর্ণ অংশ, উপর থেকে নিচে। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ অংশ, একটা সম্পূর্ণ ঘর ধরে লিখতে হবে এটা ব। পটা হচ্ছে দুই অংশ, আর বটা হচ্ছে সম্পূর্ণ অংশ, ঠিক আছে। আর ভটা হচ্ছে এখানে আচ্ছা আচ্ছা, না প তিন অংশ লেখা যাবে না, সম্পূর্ণ ঘর লেখা যাবে না, প হচ্ছে দুই অংশ, আর বটা হচ্ছে সম্পূর্ণ অংশ, আর ভটা হচ্ছে সম্পূর্ণ অংশ। এখন অধিকাংশ অধিকাংশ জায়গায় আপনার দাগ টানা খাতায় লিখতে দেবে, তবে দু একটা জায়গায় সাদা খাতা দিতে পারে। হ্যাঁ, ওটা চোখের আন্দাজ, আপনার চোখের আন্দাজে আপনি যেটা যেভাবে লিখবেন, মানে প লিখবেন ছোট, ঠিক আছে, ব এবং বটা লিখবেন বড়, ফ ছোট, ভটা হচ্ছে বড়, ঠিক আছে। চোখের আন্দাজ আপনার হয়ে যাবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনার চোখের আন্দাজ হয়ে যাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনার হচ্ছে আহ দাগ টানা খাতায় দেয়। হ্যাঁ, হ্যাঁ, ফটাও তিন ভাগের দুই ভাগ। দেখেন আমার এখানে স্ক্রিনে দেখেন ফাঁকা আছে, প এবং ফ উপরে ফাঁকা আছে, এবং ব এবং ভ এখানে কোনো ফাঁকা নাই, পুরাটা অংশ। আচ্ছা, এখন প্রাথমিক যে আমাদের প্রাথমিক বইটা 3 মাসে শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবং এই প্রাথমিক ব্যাস শেষ করলে আপনি মনে করুন যে অনেকটাই পেরে যাবেন। এরপর আপনার হাতের গতিটা বাড়ানোর জন্য হচ্ছে প্র্যাকটিস করতে হবে, আর সর্বোচ্চ 2-3 মাস লাগবে, আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করে। অনেকেই আছে যে 3 থেকে 4 মাস স্বাটলিপি করে চাকরি নিয়েছে, এমন উদাহরণ অনেক আছে। তারা হচ্ছে অনেক মানে স্বাটলিপির উপর অনেক সময় দিয়েছে এবং দ্রুত চাকরি পেয়ে গেছে। কারণ হচ্ছে আপনি একটা জিনিস, আপনার একটা জিনিস খেয়াল করবেন, স্বাটলিপির যে প্রশ্নটা হয়, মানে রিটেন প্রশ্ন যেটা হয়, সেটা অনেক সহজ হয়। আপনারা অফিস সহায়ক বা অফিস সহকারী বা অন্য প্রশ্নগুলো একটু দেখবেন, এবং স্বাটলিপির প্রশ্নটা একটু দেখবেন, এটাতে অনেক প্রশ্ন ইজি হয় এবং প্রতিযোগী খুবই কম হয়। আপনার যদি কম্পিউটার অপারেটর বা অফিস সহায়কে যদি 10 জন লোক নেয়, সেখানে 10,000, 20,000, 50,000 পর্যন্ত অ্যাপ্লিকেন্ট হয়ে যায়। কিন্তু স্বাটলিপিতে সেখানে সর্বোচ্চ 500 অ্যাপ্লিকেন্ট হবে, কিছু কিছু জায়গা আছে 200-300 হয়, ঠিক আছে। সো এটা যদি আপনার একটু সময় দেন প্রথম দিকে, এবং একবার যদি আপনাদের আচরগুলো অন্তত প্রথমে একটা শব্দ তৈরি করা শেখা, ঠিক আছে, এটা হচ্ছে মেইন। হ্যাঁ, একটা শব্দ তৈরি করা যখন আপনি শিখে যাবেন, তখন আপনি যখন থেকে ইচ্ছা সেখান থেকে শব্দ তৈরি মানে লিখতে পারবেন। তখন আপনি নিজে শুধু গতিটা বাড়াতে হবে। এরপর হচ্ছে শুনে শুনে লেখার যে একটা অভ্যাস, এটা করতে পারলে আপনি পরবর্তীতে হচ্ছে আপনি পারবেন। আর এখানে যে 100% শব্দ ধরতে হয়, 100% পারতে হয় এরকম কিছু না। অনেক জায়গায় আছে যে 30% পেরেও অনেকে চাকরি পেয়ে যায়, আবার কিছু 50%, বেশিরভাগ জায়গায় 50% ধরলে আপনি পাশ করে যাবেন, ঠিক আছে। মানে এখানে পাশ ফেলের যে বিষয়টা আসে, ঠিক আছে। হ্যাঁ, এখন রিটেন টিকতে হবে। এখন আপনি যদি রিটেন পাস করে যদি শার্টলিপ ফেল করেন, তাহলে তো আরো বেশি কষ্ট, ঠিক আছে। আর আপনি হ্যাঁ, যদি আপনি শার্টলিপিটা শিখে রিটেনের প্রস্তুতি নিয়ে মানে শার্টলিপিটা শিখেন এবং সাথে সাথে রিটেনের প্রস্তুতি কিছুটা নিলেন এবং শার্টলিপিটা আগে আয়ত্ত করতে পারেন, এরপরে রিটেনটা মনে করেন যে পাস করলে, যাতে আপনি কোনোটাই রিটেন পাস করলেন সাথে সাথে শার্টলিপিটা যেন ফেল না করেন, সাথে সাথে আপনার চাকরি হয়ে যাবে। রিটেন পাস করা মানে শার্টলিপিতে আপনি এক্সপার্ট হন, শার্টলিপি পাস করলেন, আপনার চাকরি কনফার্ম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি নাই। হ্যাঁ, কম্পিউটার টেস্ট আছে, এই জন্য এখন আপনারা আগে কম্পিউটার টেস্ট এবং হচ্ছে কম্পিউটার এবং সার্টিফিকেট এটা আগে আয়ত্ত করেন, ঠিক আছে। সাথে রিটেন প্র্যাকটিসটা চালিয়ে যান।
ঠিক আছে, তারপরে যখন এই দুটো আপনাদের আয়ত্তে চলে আসবে, এটা 3 মাস, আপনারা 3 মাস যদি ভালোভাবে অন্তত দিনে 5 থেকে 6 ঘন্টা করে এখানে সময় দেন, ঠিক আছে, 2 ঘন্টা টাইপ করলেন, 3 ঘন্টা বা 4 ঘন্টা হচ্ছে শার্টলিপি করলেন, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা, চেষ্টা করেন, হয়ে যাবে, কারণ যতটুকু সময় পান। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা ইংলিশও বলবে, এটা বাংলা শেখাচ্ছি, ইংলিশের পরে শেখাবো। ইংলিশগুলো সহজ আছে, মানে বাংলাটা পারলে ইংলিশ আমরা মানে এটা তো বহুভাষী লিপি, মানে আপনি বাংলাটা পারলে এরপরে ইংলিশটা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। ইংলিশে কি, হ্যাঁ মিল আছে। না, আগে বাংলা শিখবেন, আমরা বাংলা শিখে ইংলিশ শিখলে সুবিধা, মানে বাংলার সাথে ইংলিশ অনেকগুলোই মিল, অনেক মিল আছে, ঠিক আছে। এবং আবার হচ্ছে যখন আপনি ইংলিশ লিখবেন, ঠিক আছে, ইংলিশ একটা শব্দ লিখবেন, তখন ওটাকে আপনি বাংলা মনে করে হচ্ছে স্বাটলিপি করবেন, ঠিক আছে, তাহলে আপনাদের সুবিধা হবে বেশি। জি, যেমন আমি একটু বুঝাই। ওখানে আপনার অভ্র দিবে না সাধারণত। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের ওখানে কিছু কিছু জায়গায় হচ্ছে উল্লেখ থাকে যে আপনি নিকষে করতে হবে, বা বিজয়, শুধু বিজয় থাকবে, এরকম কিছু কিছু থাকে। আবার কিছু কিছু জায়গা হচ্ছে আপনার আপনি ইচ্ছা মতন লিখতে পারবেন, ঠিক আছে, বলে যে আপনার যে যে ফন্ট ইচ্ছা সেটা আপনি লিখতে পারেন, ঠিক আছে। তবে প্রাথমিকভাবে বিজয়তে শিখবেন, অভ্রতে শিখবেন না, বিজয়তে শিখবেন। আমি যেটা বলছিলাম যে এই যে এখানে একটা শব্দ লিখেছি দেখেন, বুক, ঠিক আছে, বুক, এটাকে আপনারা বাংলায় প্রথম উচ্চারণের উপর নির্ভরশীল, আপনারা বাংলায় এটাকে বয়রস্য ক বুক, তাই না? আপনি এইটা এইটাকে ভাঙাবেন, এই বুকটা লিখবেন, ঠিক আছে, মানে ইংরেজিটা উচ্চারণ বুক, আপনি বাংলা মতন করে লিখবেন, ঠিক আছে, যে বয়রস্য ক বুক, বয়রস্য ক বুক, এটা হচ্ছে ষাটলিপি, ঠিক আছে। আচ্ছা, আগে শব্দগুলো শিখেন, তারপরে যখন শব্দ লেখা শিখেন তখন বুঝতে পারবেন যে আসলে কিভাবে লিখতে হবে। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, ক্লাস হোক, হ্যাঁ বাংলা হোক, তারপরে ইংলিশটা শিখি, তারপরে তো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে লিখতে হবে। আচ্ছা, আমরা নেক্সট পেজে যাই, এটা বাদ দিই। আচ্ছা আচ্ছা, আপনার প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে, খুব দ্রুত শেষ হয়ে যাবে বইগুলো, এবং একবার আঁচড়গুলো। আচ্ছা, আমরা ব এবং ভটা শিখেছি, ম শিখেছি, এরপর র, র, ডয় বিন্দু র, ধয় বিন্দু র, এই তিনটা শব্দ দ্বারা আমরা শিখব একটি নির্দিষ্ট ঘরের 3/1 অংশ। এটা একটু বেশি হয়ে গেছে, ডিঙ্গি, মানে এটা দেখতে অনেকটা ডিঙ্গি নৌকার মতন হবে। আপনারা ডিঙ্গি নৌকা দেখেন নাই? এই যে এরকম না ডিঙ্গি নৌকাটা? হ্যাঁ, এই র হচ্ছে দেখতে অনেকটা ডিঙ্গি নৌকার মতো, তবে ছোট ডিঙ্গি নৌকা, বড় ডিঙ্গি নৌকা না, এইভাবে মনে রাখবেন এটা। এর সাথে আর একটা শব্দ আছে ল, ল হচ্ছে বড় ডিঙ্গি নৌকার মতো। মিলাই মিলাই পড়বেন র এবং ল, ঠিক আছে, র দ্বারা ডয় বিন্দু র, এবং ডয় বিন্দু র, ধয় বিন্দু র, এই তিনটা শব্দ ছোট ডিঙ্গি নৌকার মতো। ল, এটা দ্বারা বড় ডিঙ্গি নৌকার মতো।
বাম থেকে ডানে অবশ্যই শব্দগুলো আসবে গতিমুক্ত হবে বাম থেকে ডানে, ঠিক আছে? লিখতেছেন আপনারা? ওকে। এরপরে দেখেন স, মধ্যাহ্ন স, তালবস্য, তিনটা শব্দ স, মানে তালবস্য মধ্যাহ্ন স দন্ত স, এটাকে স হিসেবে ধরবেন, এটা স, ঠিক আছে? স হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ উপর থেকে নিচে ডান দিকে হালানো, উপর থেকে নিচেই ডান দিকে হালানো, একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ। এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? একটা নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ উপর থেকে নিচেই ডান দিকে হারানো, এটাকে আমরা স বলবো, ঠিক আছে? এটা আপনি আর একটু বড় দিতে পারেন, ঠিক আছে, আপনার চোখের আন্দাজে যে এটা যেন 3 ভাগের 1 অংশ হয়, এটা একটু চোখের আন্দাজটা রাখবেন, ঠিক আছে? এরপর হচ্ছে হ। হটা হচ্ছে সবচেয়ে সহজ। এটা হচ্ছে একটা ফোঁটা, একটা ফোঁটা বা বিন্দু বলি আমরা যেটাকে, বিন্দু দ্বারা বোঝাবো এটা হ। যেখানে হ আসবে সেখানে একটা ফোঁটা দিয়ে দেবো, ঠিক আছে? অ, ও, অন্তঃস্থ, অ ও অন্তঃস্থ এবং অকার। এখানে 3টা শব্দ অ ও অন্তঃস্থ এবং অকার থাকলে এটা একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ, দেখতে ইংরেজি ইউ এর মতো। মনে থাকবে এটা? হ্যাঁ, এটা হেলানোটা হ্যাঁ, ডান দিকে হেলানো দিতে পারেন এটা যে কোনো জায়গায় যে কোনো ভাবে ব্যবহার হতে পারে, ঠিক আছে? একদম সোজা হতে পারে, আবার কোনো সময় এভাবেও হতে পারে, ঠিক আছে? এভাবেও হতে পারে কোনো সময়, বা শব্দ লিখতে গিয়ে, ঠিক আছে? তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম ইউ এর মতন থাকবে, ঠিক আছে? হ্যাঁ, হাতে হাতে চলে আসবে, হ্যাঁ, তখন যখন শব্দ আসবে তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এটা কোন দিকে গতিটা দিলে ভালো হবে, ঠিক? হ্যাঁ, অবশ্যই। এরপরে এ, আ, আকার, একের। বুঝতে পারি নাই, হওয়াটা অন্যরকম তাই? আপ- আপনার বইতে এরকম দেওয়া আছে তাই না? উপর থেকে, হ্যাঁ, এটা আচ্ছা, আমাদের জব পিডিআর যে বইটা, এটাতে আমরা ফুটা শিখেছি, ঠিক আছে? আপনি যদি হটাকে এভাবে শিখতে চান শিখতে পারেন, ঠিক আছে? নিচে থেকে উপরে, মানে শ এর মতো, এটা শ হচ্ছে উপর থেকে নিচে আর হটা হচ্ছে নিচ থেকে উপরে, ঠিক আছে? এটা শিখতে পারেন আপনারা, যদি অন্য সবাই শিখতে চান শিখতে পারেন, হটা এভাবে শিখলেও ভালো, এটাও খারাপ না। আবার যদি শুধু ফোঁটা দিয়ে শিখতে চান সেটা শিখতে পারেন, যে কোনো একটা শিখতে পারেন, হ্যাঁ? আপনার কাছে যে বই থাকবে সেই বই অনুযায়ী শিখলে হবে, সমস্যা নাই, ওটাতে খুব বেশি সমস্যা হবে না। আপনার হচ্ছে জব পিডিআরটা কিনবেন, জব কেয়ারে যেটা আছে ওটাই কিনবেন। জব কেয়ারের একটা বই আছে, জব কেয়ারের অফিসে আপনার যোগাযোগ করলে বই পাবেন এটা। আচ্ছা, অনলাইনে অর্ডার দিতে পারেন, অনলাইনেও এখানে জব কেয়ার থেকে। হ্যাঁ, হ্যাঁ, আব্দুল মানান স্যারের বইটাই তো আমাদের করা হয়।
হ্যাঁ, হ্যাঁ, ওটা নিলে হবে। আচ্ছা, এখন দেখেন এ আ আকার একের, এটা ওটা আব্দুল মান্নানের বই তাই না আপনারটা? বহুবাসী। আচ্ছা আচ্ছা, আমাদের তাহলে এটা তো কোন স্যারেরটা নাম নাই যদিও। আচ্ছা, যে কোনো একটা কিনলেই হবে আপনি, ঠিক আছে? আপনি আব্দুল মান্নান স্যারেরটা কিনলেও হবে, এটা কিনলেও হবে। সবকিছুই এক, শুধু হটাই একটু পার্থক্য আছে, ঠিক আছে? তবে আপনি ওটা এভাবে শিখলে ভালো, এটা খারাপ না, যে কোনো একটা শিখতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। না, ওটা খুব বেশি সমস্যা হবে না, বুঝছেন? ওটা খুব বেশি সমস্যা হবে না। হ্যাঁ, বলেন। হ্যাঁ, এখন জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি আমি তো ওটাই বলতেছি যে শটা এভাবে লিখে উপর থেকে নিচে আর হটা নিচ থেকে উপরে এভাবে লিখতে পারেন, ঠিক আছে, সমস্যা নাই। আর আমরা আমাদের যে বইটা আছে এই বইটাতে আমরা ফুটাতে শিখেছি, এই জন্য আপনাকে এভাবে শেখাচ্ছি। তবে আপনি ওই হটা এই নিচ থেকে উপরে এটা শিখতে পারেন, এটা সমস্যা নাই। যেখানে আসবে, হ্যাঁ, যার সেই সেটা শিখবে, হ্যাঁ। শুধু আচ্ছা, আমাদের এই বইটা আমরা ফুটাতে শেখাবো, ঠিক আছে? এটাতে শিখতে পারেন, সমস্যা নাই। এরপরে এ আ আকার একের, এটা দ্বারা হচ্ছে একটা বড় বৃত্তের মতো। আমরা শিখবো একটা বড় বৃত্ত। এ এ আ আকার এবং একের, এটা দ্বারা একটা বড় বৃত্তকে শিখবো। এটা যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে? তবে বৃত্তটা বড় হবে, এটা খেয়াল রাখবেন। দুই অংশ হোক। এরপরে এর সাথে দেখেন রস্বই দীর্ঘ ই, রস্যিকার দীর্ঘিকার, এটা দ্বারা আমরা শিখবো ছোট বৃত্ত। পার্থক্য হচ্ছে একটা ছোট বৃত্ত রশ্মিকার বা রস্বই দীর্ঘিকার, রশ্মিকার দীর্ঘিকার, এটা হচ্ছে ছোট বৃত্ত। আর আকার একের, এটা হচ্ছে বড় বৃত্ত। এটা এই দুটা নিয়ে খুবই সমস্যা হবে পরবর্তীতে, বুঝছেন? যদি আপনারা না করেন, এই ডিফারেন্সটা না করেন। মনে করেন একটা বড় বৃত্ত আকার একের, এটা হচ্ছে বড় বৃত্ত। আর রশ্মিকার দীর্ঘিকার, এটা হচ্ছে ছোট বৃত্ত। ডিফারেন্সটা খুব ভালোভাবে আপনার করবেন, বড়টা একটু বড় দেবেন, ছোটটা যত একটু ছোট দেবেন, যত ছোট পারেন আর কি, রশ্মিকারটা, ঠিক আছে? তবে বৃত্ত হতে হবে গোল, ঠিক আছে? না, বিন্দু হওয়া যাবে না, বৃত্ত হওয়া লাগবে। আর বড়টা বড় বৃত্ত, ছোটটা ছোট বৃত্ত। তারা না, শুধু বাংলা অর্থ মেলাবে। আঁচড় শুধু দেখবে যে আপনি লিখেছেন কিনা আঁচড়টা, ঠিক আছে? আঁচড় লিখেছেন কিনা এটা দেখবে, ওরা মিলাবে না ওরকম। ঠিক আছে, আপনার আঁচড় হয়েছে কিনা ওইগুলো ওরা দেখবে না, ওরা শুধু বাংলাটা দেখবে বা ইংরেজিটা দেখবে। হ্যাঁ, সেটা। হ্যাঁ, সেটাই। এরপরে দেখেন হ্রস্ব এবং দীর্ঘ।
রস্যকার এবং দীর্ঘকার, এগুলো কিন্তু এই যে ভাওয়েল বা আকারিকে রস্যিকার, এগুলো সব প্রতিটা শব্দেই ব্যবহার হয়, ঠিক আছে? এই জন্য এগুলো মনে রাখবেন ভালোভাবে। এটা হচ্ছে রস্যকারটা হচ্ছে দেখতে ইংরেজি এন এর মতো, একটি নির্দিষ্ট ঘরের 3/1 অংশ, দেখতে ইংরেজি ছোট হাতের এন এর মতো, ঠিক আছে? মানে এই যে ওখানে এরকম দেবেন, এই যে এই দাগটা যেন না আসে। আমার দাগ চলে আসছে প্রথমে, কোনো দাগ আসবে না, ঠিক আছে? সরাসরি এরকম এন এর মতো। ওটা হচ্ছে ইউ ইউ এর মতো, আর এটা রস্যকার হচ্ছে এন এর মতো, ঠিক আছে? এই হচ্ছে পার্থক্য। এরপর আসেন অনিশ্বর। অনিশ্বরটা সহজ। এটা হচ্ছে যে এই অনিশ্বরের নিচে যে দাগটা আছে এটা বাম দিকে হালানো, ঠিক আছে? এটাই হচ্ছে অনিশ্বর, একটা নির্দিষ্ট করে 3/1 অংশ বাম দিকে হালানো, ঠিক আছে? শুধু ছোট ওই গোল্লাটা নাই আর কি, ছোট বৃত্তটা নাই মনে করেন, এটা হচ্ছে অনিশ্বর। হ্যাঁ, উপর থেকে নিচে আসবে, বাম দিকে হালানো আসবে। এরপর হচ্ছে না, না, এই যে এই যে উপরের পাশটা দেখেন, উপরেরটা পাশটা আপনার হাতের বাম পাশে না? হ্যাঁ, তাহলে তো এটা বাম দিকে হেলানো হচ্ছে। এরপর দেখেন ওটা ইংরেজি ছোট হাতের এম এর মতো, ঠিক আছে? যেখানে ও আসবে সেখানে ইংরেজি ছোট হাতের এম এর মতন লিখলেই হবে। আর এটা হচ্ছে, এটা ইংরেজি শব্দ আই, এটা ইংরেজি আয়ের আই শব্দ, ঠিক আছে? এটা বাংলায় অনেক জায়গায় ব্যবহার হয়, এই জন্য এটাতে বাংলাও শেখানো হচ্ছে। এটা হচ্ছে একটা বড় বৃত্তের ভিতর হালকা ঝুলানো হবে, একটা বড় বৃত্তের ভিতরে হালকা ঝুলানো, এটা হচ্ছে আই। হ্যাঁ, পাওয়ার বাটনের মতো। এই হচ্ছে আপনাদের, এটা হচ্ছে আপনাদের বাংলা আঁচড়, ঠিক আছে? যাদের কাছে বই আছে বই দেখে দেখে প্র্যাকটিস করবেন, আঁচড়গুলো মুখস্থ করবেন। আপনাদের লেখার সিস্টেমটা একটু দেখাই দিই। এটা আপনাদের একটা শার্টলিপি খাতা, ঠিক আছে? প্রথমে একটা অংশ আছে, বুঝতে পারি নাই। কেউ কিছু বলছেন? আমার হচ্ছে যে এই যে আমরা এরপরে লেসন 2 তে আছে, লেসন 2 তে আপনারা কিছু ব্রিফ শব্দ শিখবেন, ব্রিফ সংক্ষিপ্ত শব্দ যেটাকে বলে। আহ, আমরা এতক্ষণ শেখালাম হচ্ছে একটা অক্ষর, আচর শেখালাম অক্ষর, ঠিক আছে? এরপরে হচ্ছে শিখবো ব্রিফ। ব্রিফ বলতে একটা শব্দ, পুরো একটা শব্দ, সেটাকে সাংকেতিক চিহ্নের মাধ্যমে লেখা। লেসন 2 তে এটা আছে। আমার শব্দটা লেসন 2 তে যদি আপনাদের যদি বই থাকে, ঠিক আছে, তাহলে দেখবেন 20 নম্বরে বড় বৃত্ত, বড় বৃত্ত দ্বারা আমরা আমার বুঝবো।
যেখানে আমার আসবে সেখানে বড়বৃত্ত বসবো। এখানে আমার, আমি, আমার, আমরা, আমাকে, আমরাই, আমরা, এই পাঁচটা শব্দ হচ্ছে এই বড়বৃত্ত দ্বারা বোঝাবে। হ্যাঁ, জবকারের বইয়ে লেসন 2 তে আছে এটা, ব্রিফ শব্দগুলো। ঠিক আছে, এটা আপনাদের মুখস্থ করতে হবে সব শব্দগুলো। ক, খ, ক্ষীয় দ্বারা কৃপণ, কৃতদাস, কৃতকার্য, কিহে, চারটা শব্দ আছে। যেখানে কৃপণ আসবে, কৃপণ আসলে ক কে মানে ক লিখলেই আপনারা বুঝবেন যে এটা কৃপণ। ঠিক আছে, মানে ক বলতে যে ক এর আঁচড়টা, ক এর আঁচড়টা লিখলেই বুঝবেন এটা কৃপণ বা কৃতকার্য বা কিহে। ঠিক আছে, এরকম কিছু শব্দ লেসন 2 তে দেওয়া আছে জবকারের বইয়ে, বা আপনার অন্য মানান স্যারের বইয়েও কিছু শব্দ দেওয়া আছে। এবং এছাড়াও আপনারা যে এখানে যে শব্দ আছে, এছাড়াও যদি আপনার অন্য কোনো শব্দ এর সাথে অ্যাড করতে পারেন, সেটা করতে পারেন, এটা সমস্যা নাই। এটা শার্টলিপিটা মূলত হচ্ছে নিজের কাছে টেকনিক, আপনাকে অনেক ধরনের টেকনিক ইউজ করতে হবে। ঠিক আছে, আপনার একটা স্যার একটা শব্দ বলবে, সেই শব্দটা আপনি যত সংক্ষেপে আচরের মাধ্যমে বোঝাতে পারেন, যত সংক্ষেপে যে কোনো চিহ্ন দিয়ে বোঝাতে পারেন। শুধু যে আচর মানে যে এটা, এই যে আমরা যে আচরগুলো শিখলাম এইগুলোতেই যে আপনাকে বোঝাতে হবে এমন কিছু নয়। ঠিক আছে, আপনি হচ্ছে যে অন্য কিছু দিয়েও, এই যে মানুষ বললো, আপনি এরকম মানুষের চিহ্ন আঁকাই দিলেন, ঠিক আছে, আপনি বুঝতে পারলেই হবে। আপনার লিখবে হচ্ছে যে আপনি বাংলা লিখেছেন কিনা। ঠিক আছে, তো আপনি যেটা দ্বারা বোঝাতে পারেন, শুধু বাংলা না লিখলেই হবে ওখানে। ঠিক, হুম, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, টেলিভিশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই হবে, অবশ্যই হবে। ঠিক আছে, না ওইটা ওইটা লিখলে যদি, হ্যাঁ দেখবে, তারা দেখবে, তারা চেক করে ওখানে। মনে করেন যে যখন ঈদে দু তিনটা স্যার থাকে, ঠিক আছে, হ্যাঁ গার্ড থাকে, একটা স্যার বলে আর বাকিরা অন্যরা দেখে যে কেউ বাংলা লিখতেছে কিনা সাথে সাথে। আর আপনি মানে এত স্পিডে বলবে, আপনি বাংলা ওইভাবে লিখতে পারবেন না। যদি একটু স্লো বলে, যদি এক এক জায়গায় এক রকম, অনেক স্যারই স্লো বলে, তখন হয়তো বা বাংলা কিছু লিখতে পারবেন। তবে ওরকম হ্যাঁ, যেটা ধরতে পারবেন না সেটা বাদ, যেটা ধরতে পারবেন সেটাই হবে। ঠিক আছে, কারণ এখানে আপনার তারপরে শব্দে চলে যাবে, এখানে আপনার 50%। হ্যাঁ হ্যাঁ, জি জি, সেটাই। আচ্ছা, আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন এটা, এখন তো ওটা স্যারদের উপর নির্ভর করবে, প্রবলেম তো হবেই, স্যাররা যেটা বলছে। হুম হুম হুম, হ্যাঁ এখন ওটা তো চেঞ্জ হবেই। ঠিক আছে, এখন ওইটার জন্য, হ্যাঁ প্রবলেম, মানে স্যার বলছে আসিবে, আপনি আসবে লিখছেন, তো ওটা স্যার কেটে দেবে সম্ভবত, সে কেটে দেবে বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, স্যাররা যেটা বলবে ওইটাই লিখতে হবে। ঠিক আছে, তবে অনেক অনেক সময় আছে যে কাছাকাছি হলেও টিক দিয়ে দেয় অনেকটা। ঠিক আছে, এটা স্যারদের উপর নির্ভর করে আর কি। আচ্ছা, আপনারা যেভাবে প্র্যাকটিস করবেন, একটা এটা এটা মনে করেন একটা শার্টলিপি খাতা। ঠিক আছে, আহ, প্রথম এই অংশটাই আপনারা লিখবেন না, প্রথম যে একটা মার্জিন দেওয়া থাকে এই অংশটা লিখবেন না। বাকিটা অংশটা আপনারা খাতা ভাঁজ দিয়ে নেবেন। লেসন টুর জন্য যেটা বেশি ব্যবহার হয়, লেসন টুটা পরে শেখাবো। প্রথম অংশে একটা ভাঁজ দিয়ে নেবেন প্রথম শব্দ লেখার জন্য। ঠিক আছে, এরকম একটা ভাঁজ দিয়ে নেবেন, মনে করেন এখানে লিখবেন ক, খ, ক্ষিয়। ঠিক আছে, দাগ দেবেন না, এরকম মার্জিন দেবেন না, ক খ ক্ষিয়। এরপর আপনি এই লিখবেন আর মুখে উচ্চারণ করবেন, লিখবেন যেভাবে, এটা ক, খ, ক্ষিয়, ক, ক, খ, ক্ষিয়। ঠিক আছে, আমি মাঝখানে লিখছি, আপনারা ইচ্ছা করলে মাঝখানে লিখতে পারবেন। ঠিক আছে, কিন্তু প্রাথমিক শেখার জন্য আপনারা মাঝখানে লিখবেন না, আপনারা হচ্ছে একদম নিচে মার্জিনের সাথে লিখবেন, তাহলে আপনাদের গতিটা ঠিক থাকবে এবং বাঁকা হবে না। ঠিক আছে, এখান থেকে লিখবেন ক, খ, ক্ষিয়, ক, খ, ক্ষিয়। আবার এখানে লিখবেন ক, খ, ক্ষিয়। ঠিক আছে, লিখে আবার মুখে মুখে বলবেন সব সময়। যখন লিখবেন, খাতায় যখন লিখবেন তখন মুখে উচ্চারণ করবেন। ঠিক আছে, তাহলে আপনার দ্রুত মুখস্থ হয়ে যাবে। এই যে এটা ক, খ,
ক্ষিয় ক, এখানে মনে করেন শেষ হয়ে গেল, বা এখানে আবার লিখতে পারেন ক। ঠিক আছে, সরি এখানে একটা ভুল বললাম, যেখানে শেষ হয়ে যাবে এরপরে আবার লিখবেন গ ঘ, গ ঘ। ঠিক আছে, মার্জিন দেওয়ার দরকার নাই কিন্তু, ঠিক আছে, আপনার যেখানে যেখান থেকে হচ্ছে যে আহ, গ ঘ শেষ হবে, তারপর থেকে লেখা শুরু করবেন। এখানে মনে করেন গ লিখলেন, গ ঘ, গ ঘ, গ, এভাবে লিখতে থাকবেন। ঠিক আছে, কয়েকটা লেখা হলে 5টা হোক 6টা হোক, লেখার পরে আপনারা আবার গ ঘ লিখবেন। ঠিক আছে, গ ঘ, এভাবে লিখবেন। ঠিক আছে, প্রায় 2টা পেজ, প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ, এই আঁচড়গুলো সুন্দর করে লিখবেন। ঠিক আছে, প্রথম জন্য লেখা দ্রুত লেখার দরকার নেই, লেখাটা সুন্দর এবং মাপটা যেন সবগুলো একরকম হয়, এটা চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে, মাপটা এক, মানে ক যতটুকু লিখবেন গ তার থেকে বড়, এবং গ একটা ছোট একটা বড় জন্য না হয়। ঠিক আছে, একটা এরকম লিখলেন একটা এরকম লিখলেন, এরকম দরকার নাই। ঠিক আছে, গ যেভাবে যতটুকু লিখবেন ঠিক পরেরটাও যেন ততটুকু হয়, সেই চেষ্টা করতে হবে। ঠিক আছে, এবং শব্দগুলো যতক্ষণ না পর্যন্ত মুখস্থ হয় আপনাদের, ততক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন, অন্ততপক্ষে 2 পেজ 3 পেজ লিখবেন। লেখার পরে নিজে নিজে প্র্যাকটিস করবেন। কিভাবে? প্রথমে এই শব্দগুলো একদম সিরিয়াল অনুযায়ী লিখে নেবেন, যে এখানে ক খ ক্ষিয়, তারপরে গ ঘ, তারপরে চ, তারপর ছ। ঠিক আছে, এইভাবে আগে বাম পাশে লিখে নেবেন, নিয়ে বইটা অফ করে দেবেন। অফ করে দিয়ে দেখবেন যে ক খ ক্ষিয় দ্বারা আমি কি মুখস্থ করছিলাম, এরকম ছোট চাঁদার মতো। ঠিক আছে, গ ঘ দ্বারা একটা বড় চাঁদার মতো, তারপর চ দ্বারা উপর থেকে নিচেই, আমার মনে আছে কিনা। ঠিক আছে, ছ দ্বারা মুখোমুখি দুটো কমার মতো, এভাবে মনে আছে কিনা, এটা হচ্ছে আপনারা আহ, নিজেরা দেখবেন যে আমার শব্দগুলো আমার মুখস্থ হয়েছে কিনা। যতক্ষণ পর্যন্ত শব্দগুলো মুখস্থ না হয়, আচরগুলো মুখস্থ না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। ঠিক আছে, ওকে। যেহেতু আপনাদের সপ্তাহে একটা ক্লাস, তাই না, সেহেতু আমরা 2টা ইংরেজি আচরগুলো দেখাই দিই। ঠিক আছে, ইংরেজি আচরগুলো খুব সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ হচ্ছে এটা বাংলার মতোই। ঠিক আছে, অনেকগুলো মিল আছে। পারবেন না? আচ্ছা, তাহলে শুধু ই করেন, বাংলাটাই করেন, ইংরেজিটা একদিন দেখালেই হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, মুখস্থ মুখস্থ করে শেখেন। আপনার এর সাথে লেসন 2 যাদের বই আছে, বা পেজ থেকে লেসন 2টা অবশ্যই নিয়ে নেবেন, নিয়ে লেসন 2টাও মুখস্থ করবেন এর সাথে। ঠিক আছে, বাংলার সাথে না, শব্দ বানানোর পরে শুধু ব্রিফটা মুখস্থ করবেন। ঠিক আছে, লেসন 2 মানে এরকম আছে, বিষয়টা আমি দেখাচ্ছি। ক খ ক্ষিয়, এর সাথে কি কি সাহায্যকারী শব্দ, এটাকে আমরা ব্রিফ ফর্ম বা সাহায্যকারী শব্দ বলি। হ্যাঁ, ব্রিফ না, সাহায্যকারী শব্দ। ক খ দ্বারা আমরা কৃপণ, কৃপণ, কৃতদাস, কৃতকার্য, কৃতদাস, কৃতকার্য, কি হে, এর সাথে আপনারা কৃতকর্ম, কৃত পক্ষ, আরো কিছু শব্দ মিলাতে পারেন, সমস্যা নাই। এই শব্দগুলো মুখস্থ করবেন। অর্থাৎ কোথাও যদি আপনাকে বলা হয় কৃতদাস, সে একজন কৃতদাস, এই কৃতদাস দ্বারা আপনি শুধু কটাকে ক লিখলেই বুঝবেন এটা কৃতদাস। ঠিক আছে, বা কোথাও যদি কৃতকার্য বলে, শুধু এই কটা লিখলেই বোঝা যাবে এটা কৃতকার্য। বাক্যের ব্যবহার অনুযায়ী আপনি এটাকে হ্যাঁ হ্যাঁ, না ও তো এত দরকার নাই। ঠিক আছে, সব যদি ওই এক শব্দ দ্বারা লিখতে যান, তাহলে তখন আপনি মনে থাকবে না যে আসলে আপনি কি লিখেছেন, কলম লিখেছেন না কৃতদাস লিখেছেন না কৃপণ লিখেছেন। ঠিক আছে, এখন এগুলো আপনারা নিজেরা তৈরি করে নেবেন। ঠিক আছে, এগুলো আপনারা নিজেরা তৈরি করে নেবেন, সেটা পরে বিষয়। এখন আপাতত বইয়ে যেগুলো দেওয়া আছে এইগুলো মুখস্থ করবেন, টানা মুখস্থ। ঠিক আছে,
বই যেগুলো দেওয়া আছে একদম টানা মুখস্থ করবেন, যে ক খ ক্ষিয় কৃপণ কৃতদাস কৃতকার্য কিহে, ঠিক আছে। তারপরে ঘতে আছে গুরুত্ব গুরুত্বপূর্ণ গুরুতর, চতে আছে চরিত্র চরিত্রবান চারিত্রিক, ঠিক আছে। এই শব্দগুলো লেসন 2 তাও মুখস্থ করে ফেলবেন আপনারা, ঠিক আছে। এবং লিখবেন যেভাবে, এই যে একটা খাতা নেবেন, নিয়ে 3টা অংশে ভাগ করবেন, একটা অংশ একটা অংশ আর এই লাস্টে একটা অংশ, ঠিক আছে। প্রথমে ক খ খিয় আঁচড় লিখবেন, 3টা 5টা 7টা যেগুলো ধরে আর কি এই অংশের ভিতরে, আর লাস্টে এই শব্দগুলো লিখবেন। আবার এখানে ঘ লিখবেন যেগুলো আঁচড় ধরে, এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ গুরুতর, এভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। লিখলে আপনাদের হাতের গতি বাড়বে এবং মুখস্থ হবে দ্রুত, ঠিক আছে। এবং যেটা লিখবেন অবশ্যই আপনি মুখে উচ্চারণ করে লিখবেন, শুধু বই দেখে দেখে লিখবেন না, মুখে উচ্চারণ করে লিখবেন, ঠিক আছে। যে এখানে গ লিখছেন, এটা গ, একটা গ ধরবেন একটা ঘ ধরবেন, একটা গ ধরবেন একটা ঘ ধরবেন, ঠিক আছে। যে এরকম এটা গ ঘ গ ঘ এভাবে করে মুখস্থ করে লিখবেন, ঠিক আছে। তাহলে আপনার হাতের গতিও বাড়বে এবং সাথে সাথে মুখস্থ হবে দ্রুত। ওকে, এই আঁচড়গুলো সুন্দর করে, ঠিক আছে। আঁচড়গুলো যেন সুন্দর হয়, হাতের লেখা খারাপ হলে পরবর্তীতে আপনি নিজের লেখা নিজে বুঝতে পারবেন না, ঠিক আছে। এবং গতিমুখ আর মাপ এটা সঠিক করার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনি যতটুকু শিখবেন ততটুকু, আপনি যেভাবে শিখবেন ঠিক সেভাবে, ঠিক আছে। তবে যেন সুন্দর হয় লেখাটা, এটা ওই করবেন। এবং হাত বাড়ি কাজ করে আপনারা ছবি তুলে রাখবেন, আমি দেখবো পরে, ঠিক আছে। ওকে, আর রেকর্ডিংটা ড্যাশবোর্ডে পাবেন হয়তো, বা বা পরে আপনি এসএমএস করবেন, ঠিক আছে, এসএমএস করে জানা যাবে পরে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং অন্ততপক্ষে মানে প্রথম ক্লাসগুলো কেউ মিস দেবেন না, ঠিক আছে। বাক্য একটা শব্দ তৈরি করা পর্যন্ত মিস দেবেন না, এবং একটু সময় দেবেন, কষ্ট হলেও একটু বেশি করে সময় দেবেন। যখন এক শব্দ তৈরি করা শিখে যাবেন তখন দেখবেন আপনার কাছে অনেক সহজ লাগতেছে বিষয়গুলো। এর পরবর্তীতে শুধু নিয়ম এবং ব্রিফ মুখস্থ করলে হয়ে যাবে। কিছু নিয়ম আছে এবং শব্দ তৈরি করা এবং কিছু কিছু টেকনিক আপনারা শিখবেন এবং নিজেরা কিছু টেকনিক বানিয়ে ফেলতে পারবেন। যখন আপনারা এটি শিখে ফেলবেন তখন আপনারা নিজেরা টেকনিক বুঝতে পারবেন যে আসলে কিভাবে টেকনিক ইউজ করতে হয়। হ্যাঁ, এবং বহুল প্রচারিত ব্যবহৃত শব্দগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এর পরবর্তীতে। হ্যাঁ, পরে আস্তে আস্তে আপনাদের সব কিছু শিখাই দেওয়া হবে, বলা হবে। আপনার শুধু প্রথমে আঁচড়গুলো সুন্দর এবং মুখস্থ করে ফেলবেন এর ভিতরে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।